স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমরা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসেরও নতুন চ্যাপ্টারে ঢুকলাম। চ্যাপ্টারটা হচ্ছে ইনভেস্টমেন্ট থিওরি। আর একটা কথা মনে রেখো, এই ইনভেস্টমেন্ট থিওরিতে আমরা যে চ্যাপ্টার গুলো করব, যে অঙ্কগুলো করবো, এই সেম অঙ্কগুলো আবার তোমার অ্যাকাউন্টিং থিওরিতেও আছে। টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এই চ্যাপ্টারটার মধ্যে, টেস্ট অফ ইউজ অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এই চ্যাপ্টারটার মধ্যে অ্যাকাউন্টিং থিওরিতে আবার সেম অঙ্কগুলোই আছে। তাই এটা যদি আমরা ভালো করে করি, তাহলে একসাথে দুই সাবজেক্টের আমাদের মোটামুটি কভার হবে। দেখো, ইনভেস্টমেন্ট থিওরি এই চ্যাপ্টারটার মধ্যে আমরা কয়েক রকমের অঙ্ক করব। যেমন এই এ হচ্ছে এক রকমের অঙ্ক, যেটাকে আমরা বলবো পোর্টফোলিও রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যেটার নাম তোমরা শুনেছো। বি নাম্বারে আরেক রকমের অঙ্ক, যেটা হচ্ছে কোভেরিয়েন্স এর অঙ্ক, কিভাবে কোভেরিয়েন্সটা নির্ণয় করে। আর সি নাম্বার হচ্ছে পোর্টফোলিও রিস্ক অ্যান্ড রিটার্ন, এটা নির্ণয় করা। এই তিন ধরনের অঙ্ক রয়েছে আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে। গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটার মধ্যে এই তিন ধরনের অঙ্ক রয়েছে। আর আমরা এই তিন ধরনের অঙ্ক খুব সতর্কতার সঙ্গে আমরা এটা সলভ করব। চলো, প্রথমেই পোর্টফোলিও রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। পোর্টফোলিও রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কি জিনিস? যখন একটা প্রতিষ্ঠান একের অধিক প্রকল্পে বিনিয়োগ করে, তখন সেই একের অধিক প্রকল্প থেকে গড়ে তারা কি পরিমাণ টাকা আয় করছে, সেটা নির্ণয় করার প্রক্রিয়াটাকে বলা হয় পোর্টফোলিও রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আর এটার জন্য আমাদের দুটো জিনিস লাগে, একটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন লাগে, আর লাগে হচ্ছে ওয়েট। ওয়েটের ব্যাপারটা হচ্ছে আমাদের যে একাধিক প্রকল্পে আমরা বিনিয়োগ করছি, কোনটাতে বেশি বিনিয়োগ করছি, কোনটাতে কম বিনিয়োগ করছি, কোনটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, কোনটা আমাদের কাছে কম গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের ব্যাপারটাকে বিবেচনা করার জন্য আমাদের এই ওয়েটটা লাগে। তো এই ওয়েট নিয়ে একটা কথা আছে যে মোট ওয়েট অলওয়েজ ওয়ান হয়। এখন এই ওয়ানটার মধ্যে যদি তোমার দুইটা প্রজেক্ট থাকে, একটা 70 হলে আর একটা 30, একটা 60 হলে একটা 40, অর্থাৎ মোট ওয়েট একের বেশি হবে না। তো এজন্য বলা বলা হয়, যদি বিভিন্ন প্রজেক্টের মধ্যে ওয়েটটা যদি না বলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই প্রকল্পের মধ্যে সমান ওয়েট হিসেবে তখন গণ্য করতে হয়। তো এটাও একটা বিষয়। তোমরা দেখো, পোর্টফোলিও রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বের করার জন্য দুটো জিনিস লাগে, এক্সপেক্টেড রিটার্ন আর ওয়েট। ওয়েট বলা থাকলে ভালো, না বলা থাকলে সমান ওয়েট ধরতে হয়। আর এটা ব্যবহার করে কিভাবে আমরা করব? দেখো, ওই যে পোর্টফোলিও রেট অফ রিটার্ন, সামেশন আর আই ডাব্লিউ আই। আর মানে রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন। আর আই মানে প্রতিষ্ঠানের নাম লেখা হয়েছে এখানে। ডাব্লিউ আই মানে ওয়েট। আই মানে ওই প্রতিষ্ঠানের নাম লেখা হয়েছে। যদি এখন একাধিক প্রজেক্ট থাকে, তাহলে আর বার এ ডাব্লিউ এ, আর বার বি ডাব্লিউ বি। যদি দুইটা না হয়ে তিনটা হয়, তাহলে আর বার এ ডাব্লিউ এ, আর বার বি ডাব্লিউ বি প্লাস আর বার সি ডাব্লিউ সি। এইভাবে যে কয়টা হবে সব কয়টা এখানে যোগ হয়ে হয়ে আসবে। কিন্তু প্রত্যেকটা এক্সপেক্টেড রিটার্নের সঙ্গে তার ওয়েটটাকে গুণ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের পোর্টফোলিও রিটার্নের শর্ত। এরকম অঙ্ক তোমরা এর আগেও করেছো, এখন একটু ভালো করে করতে হবে, কারণ এই জিনিসটা আমাদের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসেও শিখতে হবে, আবার আমাদের অ্যাকাউন্টিং থিওরির মধ্যেও এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। তো এটা হচ্ছে এক ধরনের অঙ্ক। আর কোভেরিয়েন্স নিয়ে আমি পরে কথা বলি, দেখা যাক এখানে কোন অঙ্কের মধ্যে যখনই কোভেরিয়েন্স আসবে, তখনই আবার এখানে যে কোভেরিয়েন্স নিয়ে সূত্র লেখা আছে আমি এটা নিয়ে তখন আলোচনা করব। এখন আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে এক নাম্বার অঙ্কটা, আমি পোর্টফোলিও পোর্টফোলিও রিকোয়ার্ড রেট অফ রিটার্ন শেখার পাশাপাশি এর কয়েকটা অঙ্ক যদি আমি একটু প্র্যাকটিস করাই, তাহলে তোমরা ধারণা পাবে। আর যখনই আমাদের কোভেরিয়েন্স এর অঙ্ক আসবে বা পোর্টফোলিও রিস্কের অঙ্ক আসবে, তখন আমি আবার এই সূত্র নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নাও, পোর্টফোলিও রিটার্নের জন্য আমি একটা অঙ্ক এখন তোমাদেরকে করাবো। এই যে এক নাম্বার একটা অঙ্ক, এখানে ওনারা আমাদেরকে কি প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে একটু দেখো। এখানে ওনারা সুন্দরভাবে বলে দিয়েছে যে আমাদের স্টক আছে দুইটা, একটা এ একটা বি। প্রপোর্শন মানে অনুপাত, আর অনুপাতটাকে আমরা এখন ওয়েট ধরবো। আগেই বলেছিলাম মোট ওয়েট অলওয়েজ ওয়ান হবে। এতে আমরা বিনিয়োগ করেছি 30% বা 0.3, আর বি তে বিনিয়োগ করেছি 70% বা
0.7, আর এই দুটাকে যোগ করলে কিন্তু 1 হয়। তার মানে এরাই হচ্ছে আমাদের ওয়েট। তাহলে এই প্রপোর্শনটাই আমাদের ওয়েট। আর এক্সপেক্টেড রিটার্নটা দিয়ে দিয়েছে ওনারা, এটাকে আমরা বলবো আর বার এ, আর এটা হচ্ছে আর বার বি। আর এক্সপেক্টেড রিটার্নকে আমরা আর বার দ্বারা প্রকাশ করি। আর এই হচ্ছে আমাদের আইটেম। প্রশ্নের মধ্যে সরাসরি বলে দিচ্ছে হোয়াট ইজ এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য পোর্টফোলিও। তাহলে এই যে দুইটা প্রকল্পে যে আমরা বিনিয়োগ করলাম, এই বিনিয়োগ থেকে আমাদের পোর্টফোলিও রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত, বা গড় আয়ের হারের পরিমাণটা কত। কিভাবে আমি অঙ্কটা অ্যান্সার করবো চলো দেখি। Here, expected expected return of stock A, এটাকে আমরা বলবো আর বার এ। এটাকে আমরা বলবো আর বার এ সমান সমান 15%। এক্সপেক্টেড রিটার্ন অফ বি, expected return of stock B, আর বার বি, এটা সমান সমান দেওয়া আছে 22%। আর এবার লিখবো আমরা ওয়েট অফ স্টক। স্যার স্ক্রিনে তো দেখা যাচ্ছে না। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার স্যার সূত্রগুলা জাস্ট দেখতে পাচ্ছি, আপনি যে ম্যাথ করতেছেন ওইটা দেখতে পাচ্ছি ও না। আচ্ছা, এবার ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওয়েট অফ স্টক এ, এটাকে আমরা বলবো ডাব্লিউ এ। দেখো স্টক এর ওয়েট ছিল 0.30, আর ওয়েট অফ স্টক বি, এটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, এটাকে আমরা বলবো ডাব্লিউ বি। আর এটা ছিল 0.70। এবার ওনারা আমাদেরকে বের করতে বলছে পোর্টফোলিও রেট অফ রিটার্ন। পোর্টফোলিও রেট অফ রিটার্নকে আমরা বলি আর বার পি। এটা সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। এবার আমরা সূত্র লিখবো উই নো পোর্টফোলিও রেট অফ রিটার্ন আর বার পি সমান সমান সামেশন
সামেশন আর বার আই ইন্টু ডাব্লিউ আই, সামেশন আর বার আই ডাব্লিউ আই, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এবার যেহেতু আমাদের এখানে স্টক দুইটা, তাই আমি এর পরের লাইনে আমি এটাকে একটু ভেঙে লিখবো। তাই আমি এটার পরের লাইনে একটু ভেঙে লিখবো এইভাবে। সেটা হচ্ছে আর বার এ ডাব্লিউ এ প্লাস আর বার বি ডাব্লিউ বি। এবার আমরা মান বসাবো। দেখো আমাদের আর বার এটা ছিল 15%, আমরা পয়েন্ট দিয়ে লিখবো না, ডাইরেক্ট পূর্ণ সংখ্যা দিয়ে লিখবো। 15% ইন্টু হচ্ছে আমাদের ডাব্লিউ এটা ছিল হচ্ছে 0.30 প্লাস আর বার বিটা ছিল আমাদের 22%, তাহলে 22 ইন্টু এটার ওয়েটটা ছিল 0.70, তাহলে 15কে 0.3 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে 4.5, আর 22কে 7.2 দিয়ে গুণ করো, 0.7 দিয়ে গুণ করো, 16.4 নাকি? 15.4। ও 15.4। আর এবার এই দুটোকে যোগ করলে কত হয়? 19.9। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 19.9%। আমি পার্সেন্টেজটাকে প্রথমে লিখি নেই আর লাস্টে এসে লিখে দিলাম। তাহলে এই যে দেখো আমাদের পোর্টফোলিও রিটার্ন 19.9% বের হয়ে আসলে এই যে অ্যান্সার। তাহলে আমরা পোর্টফোলিও রিটার্নটা কিভাবে করলাম তোমরা দেখলা। পোর্টফোলিও রিটার্নের মূল সূত্রটা হচ্ছে এটা, কিন্তু এখানে আই দ্বারা আমাদেরকে স্টক বা শেয়ার বা ইনভেস্টমেন্টের নামটাকে বোঝানো হয়েছে। তো এখানে আমাদের যেহেতু দুইটা স্টক ছিল, তাই আমি এ বি দুজনের নামে এটা লিখছি। তবে যদি আমাদের এখানে তিনটা স্টক থাকতো, তাহলে আমি এ বি সি এভাবে চলতে থাকতাম, কি ঠিক আছে? তাহলে আমার এই যে আমি 1 নম্বর অঙ্কটা যে করলাম, এটা যে একটা পোর্টফোলিও রিটার্ন এবং এটা যে এই সূত্রটা ব্যবহার করে করতে হয়, এটা কি আমরা বুঝলাম সবাই? জি স্যার, বুঝছি। চলো আমরা এবার আরেকটা অঙ্ক দেখবো। মনোযোগ দিয়ে দেখো, ফোর সিকিউরিটিজ হ্যাভ দ্য ফলোইং এক্সপেক্টেড রিটার্ন। এবার আমাদেরকে চারটা এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, এ বি সি ডি। তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক এ আর বার এ এটা দেওয়া আছে 12%। আমরা ডাটা তুলি। এক্সপেক্টেড রিটার্ন অফ বি আর বার বি সমান সমান 20%, আমরা তুলি 20%। এবার লিখবো এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক সি আর বার সি। দেখো এটা আছে কত পার্সেন্ট? 15%। আবার এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক ডি, দেখো এটা আর বার ডি, এটা দেওয়া আছে 10%। ওনারা এবার চারটা স্টক দিয়ে দিয়েছে আমাদের। বলতো যেহেতু স্টক চারটা দিয়েছে, তাহলে আমাদের ওয়েটও চারটা দিতে হবে না? জি স্যার। ওনারা বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর এ পোর্টফোলিও। তাহলে এই চারটা স্টক মিলাই আমাদের গড় রিটার্নটা বের করতে হবে, যেটাকে আমরা পোর্টফোলিও রিটার্ন বলছি, কনসিস্টিং অফ অল ফোর সিকিউরিটিজ আন্ডার দ্য ফলোইং ইকুয়েশনস। কি? দ্য পোর্টফোলিও ওয়েটস আর ইকুয়াল। তাহলে পোর্টফোলিও ওয়েট যদি ইকুয়াল হয়, তাহলে বলতো স্টক এখানে চারটা না? জি স্যার, 25 করে হবে না, পয়েন্ট তাহলে টু ফাইভ। সব হবে 25 করে। তাহলে একটা কাজ করব আমরা, আমি সরাসরি ওয়েট অফ স্টক লিখে, সবার নাম আর লেখার দরকার নেই। ওয়েট অফ স্টক লিখে
ডাব্লিউ সমান সমান ডাব্লিউ সমান সমান আমাদের ওয়েট হবে অলওয়েজ ওয়ান, ওয়েট হবে অলওয়েজ ওয়ান, কিন্তু যেহেতু স্টক চারটা, তাহলে আমি এবার 1 কে 4 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের ওয়েট হবে 1 আর স্টক হচ্ছে চারটা, স্টক হচ্ছে চারটা, তাহলে 1 কে 4 দিয়ে ভাগ করলে আমাদের প্রত্যেকের ওয়েট হবে 0.25। তাহলে আর বাকি ওয়েট গুলো আর আমাদেরকে লিখতে হবে না, তাই না? আমরা আমাদের জি ডাটাগুলো স্যার। তুলে জি ফেলছি, স্যার। আমরা আমাদের ডাটাগুলো তুলে ফেলছি। সবাই তুলে ফেলো আমার সঙ্গে সঙ্গে ডাটাগুলো। ওয়েট অফ স্টক, আমরা স্টক গুলো ওয়েট হবে তাহলে ডাব্লিউ সমান সমান, এবার আমি ওয়েটটাকে ডাব্লিউ বলছি, এবার যার যার নামে তুমি ওয়েটটা লিখে দিতে পারবা। প্রত্যেকের ওয়েট হচ্ছে এখন 0.25 করে। আমাদেরকে জি পোর্টফোলিও স্যার রেট অফ হয়েছে। রিটার্ন বের করতে হবে, কি ঠিক আছে? আর জি স্যার। এবারও আমরা সূত্রটা কিন্তু এরকমই লিখবো, কিন্তু এরকম সূত্র লেখার পর যখন আমরা দ্বিতীয় লাইনে আসব, তখন আমাদের সূত্রটা এরকম 4 ভাগে ভাগ হয়ে যাবে। ওয়ে আর বার এ ডাব্লিউ এ প্লাস আর বার বি ডাব্লিউ বি, আর বার সি ডাব্লিউ সি, আর বার ডি ডাব্লিউ ডি। এবার সূত্রটা এরকম হয়ে যাবে না বলো তো? এবার সূত্রটা এরকম হয়ে যাবে না? স্যার প্রথমবার সূত্রটা এটা লিখবো, আর তারপরে এবার যেহেতু এখানে স্টক চারটা, তাহলে কি আমরা এইভাবে এখন সূত্রটা লিখবো না? জি স্যার। আর আমাদের রেট প্রথমটা 12%, তার সঙ্গে হবে 0.25, তারপরেটা 20%, তার সাথেও হবে 0.25, তারপরটা হচ্ছে 15%, তার সাথে ইন্টু হবে 0.25, তারপরটা 10%, তার সাথে ইন্টু হবে 0.25। এবার আমরা মানগুলো লিখবো। 12কে 0.25 দিয়ে গুণ করলে 3 হয় না? 20কে 0.25 দিয়ে গুণ করলে 5 হয় না? 15কে 0.25 দিয়ে গুণ করলে 3.6 হয় না? নাকি 6 না 7.5। 7.5, 3.75 হয়। আর এরপর 1 2 1 2 3 আর লাস্টেরটা 10কে 0.25 দিয়ে ইয়ে করলে 2.5 হয় না? জি স্যার। এবার সবগুলোকে যোগ করে দাও। 14.25। জি স্যার। ওই দেখো আমাদের অ্যান্সারটা 14.25% চলে আসছে। তোমরা কি আমার কথাটা বুঝেছো? সবার খাতায় কি উঠেছে অঙ্কটা? জি স্যার। জি স্যার উঠছে। সবাই বুঝতে পারছো? অঙ্কটা তুলছো? জি স্যার তুলছি। রিয়া রিয়া তুলছো? রিয়া, জি স্যার তুলেছি। আচ্ছা আমরা সবাই বুঝছি অঙ্কটা? জি স্যার। জি স্যার। চলো তো আমরা 3 নম্বর অঙ্কটা দিকে একটু তাকাই। আমি যেহেতু এখন তোমাদেরকে পোর্টফোলিও রিটার্নটা নিয়ে আলোচনা করলাম, ওটাই আমি করাচ্ছি এখন। যখনই আমাদের হাতে কোভেরিয়েন্সের অঙ্ক আসবে, তখনই আমি আবার উপরে চলে যাব, যে আমি কোভেরিয়েন্সের সূত্রগুলো একটু বোঝাবো, তারপরে আমরা কোভেরিয়েন্সের অঙ্কটা করব। আর এখনো পর্যন্ত যেহেতু পোর্টফোলিওর অঙ্ক করছি, এটা করতে থাকি, দেখি কতদূর পর্যন্ত করা যায়, তারপরে তোমাদেরকে দিয়ে দেওয়া যায় কিনা। আচ্ছা এবার এখানটার দিকে একটু তাকাও। অঙ্কটা গিটম্যানের বই থেকে নেওয়া, কিন্তু পরীক্ষাতেও আসে। ইওর পোর্টফোলিও হ্যাজ 3 অ্যাসেট ক্লাসেস, অর্থাৎ তোমার পোর্টফোলিওর মধ্যে 3 ধরনের সম্পত্তি আছে। কি? ইউএস গভর্নমেন্ট ট্রেজারি বিলস, ইউএস গভর্নমেন্টের যে ট্রেজারি বিল আছে সেখানে তুমি বিনিয়োগ করেছো 45%। তাহলে ইউএস গভর্নমেন্ট ট্রেজারি বিল হচ্ছে আমাদের একটা ইনভেস্টমেন্টের নাম। এতক্ষণ যেমন আমরা ইনভেস্টমেন্ট গুলোকে এ বি সি ডি বলে ধরছিলাম, এখন সেখানে ওনারা বলতেছে ইউএস গভর্নমেন্ট ট্রেজারি বিল হচ্ছে একটা অ্যাসেটের নাম।
আর সেখানে আমরা বিনিয়োগ করছি 45%। এটা হচ্ছে ওই ট্রেজারি বিলের ওয়েট। তোমরা কি আমার কথা বুঝেছো? প্রথম অ্যাসেটটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট ট্রেজারি বিল, আর সেটার ওয়েট হচ্ছে 45% বা 0.45। তাহলে একটা অ্যাসেট আর এই যে তার ওয়েট। এবার বলছে অফ দ্য পোর্টফোলিও লার্জ কোম্পানি হচ্ছে আমাদের লার্জ কোম্পানি স্টক, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিনিয়োগ বা দ্বিতীয় সম্পদ, কনস্টিটিউট অ্যানাদার 40%, আর এর ওয়েটটা হচ্ছে 40%। তাহলে দেখো তিনটা অ্যাসেটের কথা বলেছিল, তার মধ্যে আমরা দুইটা অ্যাসেট পেয়ে গেলাম। একটা হচ্ছে ইউএস গভর্নমেন্ট ট্রেজারি বিল, একটা সম্পত্তি যেখানে আমরা বিনিয়োগ করেছি 45%। আর একটা হচ্ছে লার্জ কোম্পানি স্টক, সেখানে আমরা বিনিয়োগ করেছি 40%। এটা হচ্ছে দ্বিতীয় কোম্পানির ওয়েট। তাহলে আমাদের বাকি থাকে আর একটা। এই তোমরা বলো তো, 45 আর 40 মিলে 85% চলে গেছে না? জি স্যার। তাহলে তানজিনা আমাদের ওয়েটের আর বাকি থাকলো কতটুকু? 15 না? হ্যাঁ, তাহলে বাকি থাকলো আর 15%। তাহলে আমরা এর পরে যেটাতে বিনিয়োগ করবো সেটাতে আমরা ওই 15%ই বিনিয়োগ করব। এই যে বলে দিয়েছে স্মল কোম্পানি স্টক, স্মল কোম্পানি স্টকটা হচ্ছে আমাদের 3 নম্বর বিনিয়োগ। মেক দ্য রিমেইনিং 15%, ওই যে বলে দিয়েছে বাকি 15% আমরা সেখানে বিনিয়োগ করেছি। এখন আমার প্রশ্ন হলো, তুমি এই অঙ্কটা থেকে তিনটা স্টকের নাম পেয়েছো, তিনটা স্টকের ওয়েটও পেয়ে গেছো, তাহলে কি তুমি এই তিনটা স্টকের পোর্টফোলিও রিটার্ন বের করতে পারবে না? এখন এই তিনটা স্টকের পোর্টফোলিও জি রিটার্ন বের স্যার। করতে হলে এই তিনটা স্টকের এক্সপেক্টেড রিটার্ন লাগবে না তোমার? লাগবে। জি স্যার। এই দেখো, এক্সপেক্টেড রিটার্ন বলছে গভর্নমেন্ট ট্রেজারি বিলের জন্য হচ্ছে 3.8%। আর ওই যে বলে দিয়েছে ওনার এটা ফর ট্রেজারি বিলস। 12.3% হচ্ছে লার্জ কোম্পানির জন্য, আর স্মল কোম্পানিটা হচ্ছে 17.4%। এবার তোমরা আমাকে বলো, আমাদের কোম্পানির নাম আছে, ওয়েট আছে, আবার এক্সপেক্টেড রিটার্নও আছে। প্রশ্নের মধ্যে বলছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও, তার মানে আমাদেরকে আবারও পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলেছে, ঠিক না? জি দেখেছো? স্যার। তাহলে অঙ্কটা কি ঠিক এই যে ধরনের অঙ্ক আমি তোমাদেরকে এখন করাতে চাচ্ছি, এই অঙ্কটা কি সেই ধরনের অঙ্কের মধ্যেই পড়ে গেল না? ভাষাটা একটু আলাদা, জি স্যার। ভাষাটা একটু আলাদা, বাট একই কয়েকটা করে পড়ে গেল না? আমি ভাগ ভাগ করে পড়লাম, তাতে করে একই ধরনের অঙ্ক হয়ে গেল না? জি স্যার। ন্যাশনাল ইউনিভার্সিটি 7 কলেজ, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজের পরীক্ষাতে ওনারা এই প্রশ্নটা সেট করেছিল। আবার 7 কলেজও ইদানিং বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা সেট করে। এটা গিটম্যানের বই থেকে নিয়েছে ওনারা প্রশ্নটা। আর আমিও সেজন্য আমার শীটের মধ্যে এই অঙ্কটাকে ইনপুট করে দিয়েছি। চলো আমি এই অঙ্কটা সাজাই। হেয়ার লিখে এক্সপেক্টেড রিটার্ন ফর ইউএস, শুধু ট্রেজারি বিল লিখে সংক্ষেপে এক্সপেক্টেড রিটার্ন অফ ট্রেজারি বিল, এটাকে আমি আর বার 1 লিখি। যেহেতু এখানে কোম্পানির নাম এবিসিডি নাই, সেজন্য আমি 1 লিখি। ওটা হচ্ছে 3.8%। 3.8% এক্সপেক্টেড রিটার্ন অফ লার্জ কোম্পানি, লার্জ কোম্পানি এটাকে আমরা আর বার 2 ধরি। আর বার 2 আমাদের দেওয়া আছে 12.3%, লিখে ফেলি 12.3%। এক্সপেক্টেড রিটার্ন অফ স্মল কোম্পানি, স্মল কোম্পানি এখানে আমরা আর বার 3 ধরি, আর এটা আমাদের ছিল 17.4%। এবার আমাদের ওয়েট গুলো নিতে হবে। যেহেতু আমি কোম্পানির নামগুলো 1 2 3 দিয়ে নিয়েছি, তাহলে আমরা ওয়েট গুলো 1 2 3 দিয়ে নিব, ঠিক আছে? তাহলে আমরা ওয়েট অফ ট্রেজারি বিল
W1 সমান সমান এই ওনারা 45% বলছিল না, W1 45% বলছিল, তাহলে এটা হবে 0.45। ঠিক আছে। ওয়েট অফ লার্জ কোম্পানি, ওয়েট অফ লার্জ কোম্পানি, ওয়েট অফ লার্জ কোম্পানি W2, এটা ছিল আমাদের W2টা ছিল 40%, 0.40। আর এবার আমরা লিখবো ওয়েট অফ স্মল কোম্পানি, ওয়েট অফ স্মল কোম্পানি W3, এটা ছিল W2। W3 সমান সমান এটা ছিল 0.15। ওনারা আমাদেরকে এক্সপেক্টেড রিটার্নও দিয়ে দিয়েছে, ওয়েটও দিয়ে দিয়েছে। এবার আমাদের পোর্টফোলিও রিটার্ন বের করতে হবে। আবারও আমরা পোর্টফোলিও রিটার্নের জন্য এই সেম সূত্রটাই ব্যবহার করব, তবে এবার আমরা লিখব তিনটা। স্যার R1, মাঝখানে টিভি ট্রেজারি বিলের ইয়াটা একটা ডবল আসছে। ও আচ্ছা, ওয়েট 1, ও আচ্ছা, এটা হবে হচ্ছে স্মল কোম্পানি। ও তাহলে এটা বাদ যাবে। ঠিক আছে, আমরা সূত্রটা সেম লিখব। আর R1 W1, এরপর এটা R2 W2, স্যার অ্যান্সার মিলে গেছে। তাই না? এরপর এটা R3 W3, আর ডিটা হবে না, এটা 4 নাম্বারটা হবে না। এবার মানগুলো বসায় দাও তোমরা। তাহলে ওই যে বলছে, তানজিনা বলছে মিলে গেছে। দেখো তোমরাও বসায় দাও মানগুলো। এবার মানগুলো বসায় দাও। R1টা ছিল না 3.8, তার সঙ্গে গুণ হবে 0.45। এর পরেরটা ছিল কত? 12.3, তার সাথে গুণ হবে 0.40। এরপরে গুণ হবে হচ্ছে 17.4, তার সাথে গুণ হবে 0.15। 0.15, তাহলে আর কিছু নেই। এবার নাও মান বলো। স্যার প্রথমটা হচ্ছে 1.71, 1.71, এর পরেরটা পরেরটা 4.92, 4.92, 4.92, হ্যাঁ, আর 3 হ্যাঁ, নাম্বারটা এরপরটা 2.61, 2.61, 3 নাম্বারটা বা এটা বাদ। তাহলে এই তিনটা যোগ করলে যোগফলটা কত হয়? 9.24। 9.24%। দেখো আমাদের অ্যান্সারটাও 9.24%। তোমরা পোর্টফোলিও রিটার্নের এই ব্যাপারটা কি বুঝেছো সবাই? জি স্যার। জি স্যার।
এবার আমি তোমাদের পরীক্ষার চাপ তো না, এবার আমি বাড়ি কাজ দিতে পারি, এই ধরনের অঙ্কের বাড়ি কাজ দিতে জি পারি। স্যার জি স্যার দিলে সবাই করে ফেলবে দ্রুত, জি বুঝছো? স্যার হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো। 4 নাম্বারটা করবে, 5 নাম্বারটা করবে, 6 নাম্বারটা করবে, 7 নাম্বারটা, না 7 নাম্বার করবে না, 6 করবে। 7 নাম্বারটা কোভেরিয়েন্সের অঙ্ক, আমি 7 নাম্বারটা তোমাদেরকে 7, 8 তোমাদেরকে করাবো, তাহলে আমাদের পার্ট বিটা কমপ্লিট হয়ে যাবে। 7, 8 আমি তোমাদেরকে করাবো কোভেরিয়েন্সের অঙ্ক, 6 পর্যন্ত তোমার বাড়ি কাজ করবে। তাহলে কোনটা কোনটা দিলাম বলো তো? 4 5 6 4, 5, 6 অনলি 3টা অঙ্ক, নিজেরাই করে ফেলবে, এগুলো তোমরা পারবে। তাহলে আমি শুধু ওই যে কোভেরিয়েন্সের অঙ্কটা হচ্ছে তোমার 7 নাম্বার, আমি কোভেরিয়েন্সটা নিয়ে আগে, কোভেরিয়েন্স এবং কোরিলেশনটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আর সেটা করার জন্য আমাকে এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে। আর সেই জন্য আমি এখন তোমাদেরকে ওইটা করাবো না, আমি পরের দিন ওই দুটো জিনিস শেখাবো। কিন্তু আজকে আমি যতটুকু শেখালাম তাতে আমার অন্তত 6 পর্যন্ত বাড়ি কাজ আমি দিতে পারি। তাহলে তোমরা 6 পর্যন্ত করে ফেলবে সবাই, ঠিক আছে? এই 3 ধরনের অঙ্ক শিখলে আমাদের এই জি আরেকটা স্যার চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই 3 ধরনের অঙ্ক শিখলে আমাদের কিন্তু আরো একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। যাই হোক, তাহলে করে ফেলবা সবাই, ঠিক আছে? ওকে, ইয়ে আসছে নাকি? সুকন্যা আসছে? সুকন্যা কিসে? হাসপাতালে দৌড়িয়েছো কেন? স্যার আমার দাঁতে ব্যথা স্যার। ও আচ্ছা আচ্ছা, যাক, ঠিক আছে, আল্লাহ হাফেজ।